প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। দেশের এই করোনার পরিস্থিতিতে তোমরা বাসায় অবসর সময় কাটাচ্ছ, আর তোমাদের এই অবসর সময়টা যাতে কাজে লেগে যায়, তোমাদের কল্যাণে আসে, এই কথা চিন্তা করে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য মহোদয় তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার আয়োজন করেছেন। আশা করি এটা তোমাদের জন্য খুবই উপকারে আসবে। তোমরা যদি এই ক্লাসগুলিকে মনোযোগের সাথে দেখো, তোমাদের যে অবসর সময়টা যেটা নষ্ট হওয়ার কথা ছিল, এটা তোমাদের পড়া হয়ে যাবে। আজকে আমি মোহাম্মদ আব্দুল সাদেক, সরস্বতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী সম্পর্কে তোমাদের একটা ধারণা দিব। হিসাব বিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের 2টা প্রশ্নের আনসার করতে হয়, এটা বাধ্যতামূলক। অন্যান্য অধ্যায়ের তুলনায় এটা একটু ব্যাপক। এই অধ্যায়টা সম্পর্কে তোমরা যাতে একটা ভালো ধারণা পাওয়া যাও, এই জন্য আমরা এর বিষয়ে আমরা কিছু আলোচনা করব। আমি আশা রাখছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে দেখবে এবং এটা থেকে তোমরা উপকৃত হও, এটা আমি আশা করছি। আজকে আমাদের বিষয়টা হবে আর্থিক অবস্থার বিবরণী, বিষয় দায় বিবরণী। এই বিষয়গুলোর মধ্যে কি অন্তর্ভুক্ত হয়, কীভাবে এটাকে আমরা একটা সমস্যাকে সমাধান করব। বিষয় আর্থিক অবস্থার বিবরণীর 3টা অংশ। প্রথম অংশটা হলো যে উদ্দেশ্য আমরা করব, সেটা হলো মোট মুনাফা নির্ণয় করব। মোট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটি ধাপ আছে। প্রথম যে ধাপটা সেটা হলো মোট বিক্রয় নির্ণয় করব। তো মোট বিক্রয় নির্ণয় করতে গেলে কীভাবে করতে হয় এটা আমরা একটু দেখি। আমরা প্রথম এই বিষয়গুলিকে আলাদা আলাদা আমরা দেখাচ্ছি, পরে সবটাকে আমরা একত্রে দেখাবো। মোট বিক্রয়, এরপরে আছে বিক্রিত পণ্যের ব্যয়, মোট বিক্রয়, মোট ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়। এই বিষয়গুলি যদি আমরা আলাদা আলাদা জানি, তাহলে মোট মুনাফা বা মোট লাভ নির্ণয় করাটা আমাদের জন্য সহজ হবে। আমি ব্ল্যাকবোর্ডে যাওয়ার আগে তোমাদের সাথে এই ব্যাপারে বলতেছি, সংক্ষেপে আলাপ করতেছি, পরে আমি এটা ব্ল্যাকবোর্ডে দেখাবো। মোট বিক্রয়, মোট বিক্রয়ের সাথে কি কি বিষয় অন্তর্ভুক্ত হয়? মোট বিক্রয় বলতে বিক্রয়ের সাথে যেগুলো এন্ট্রি আমরা যোগ করবো বা বিয়োগ করবো, সবগুলিকে সমন্বয় করার পর যেটা বের হবে সেটা হবে মোট বিক্রয়। যেমন প্রথম আমরা লিখব বিক্রয়। বিক্রয়ের সাথে কিছু কিছু এন্ট্রি, কিছু কিছু দফা আছে যেগুলো আমরা যোগ করব, কিছু বিষয় আছে সেগুলো আমরা বিয়োগ করব। বিক্রয়ের সাথে যোগ হবে কি, অনেক সময় সমন্বয়ের মধ্যে লেখা থাকে অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয়, তা আমরা এই অলিখিত বিক্রয়ের সাথে আমরা প্রথম যোগ করে নিব। তো অলিখিত বিক্রয় যোগ করার পর যে টোটাল হবে সেটা থেকে আমরা রেওয়া মিলের ভিতরে লেখা থাকে বিক্রয় ফেরত। আমরা ওই বিক্রয় ফেরতটা ওই বিক্রয় থেকে বাদ দিব। এরপরে যে ফিগার বের হবে এটা থেকে আমরা কারবারি বাট্টা অনেক সময় লেখা থাকে, আবার কখনো লেখা থাকে বিক্রয় উপর বাট্টা। তো যেভাবেই লেখা থাক, এটা সমান রেওয়া মিলের ভিতরে দেওয়া থাকে। তো আমরা ওই কারবারি বাট্টা অথবা বিক্রয়ের উপর বাট্টা যদি লেখা থাকে এটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর যে ইচ্ছা থাকবে সেটা আমরা অর্ডার করলাম, অর্থাৎ 3য় নম্বর ঘরে আমরা এটা লিখব। এখন বিক্রয় ফেরত, এটার আরও কয়েকটি নাম রেওয়া মিলের মধ্যে দেওয়া থাকে। কোনো কোনো সময় শুধু
বিক্রয় ফেরত লেখা থাকে, কোনো কোনো সময় শুধু লেখা থাকে ফেরত। ফেরত লিখে রেওয়া মিলের ডেবিট দিকেও দেওয়া থাকে ফিগার, ক্রেডিট দিকে ফিগার দেওয়া থাকে। এই ক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে কোনটা বিক্রয় ফেরত। রেওয়া মিলে ক্রেডিট পাশে যে ফিগারটা দেওয়া থাকবে ওইটি হবে তোমার, ডেবিট পাশে যে ফিগারটা দেওয়া থাকবে সেটা হবে বিক্রয় ফেরত। আর কারবারি বাট্টা, এটাকে অনেক সময় বিক্রির উপর বাট্টা লেখা থাকে, কোনো কোনো ক্ষেত্রে রেওয়া মিলের মধ্যে একটা এভাবে লেখা থাকে, শুধু লেখা থাকে কারবারি বাট্টা। তাই কারবারি বাট্টা লিখে রেওয়া মিলে ডেবিট কলামে এবং ক্রেডিট কলামে দুইটা কলামে ফিগার দেওয়া থাকে, টাকার অঙ্ক দেওয়া থাকে। তখন তোমাদের সেটা বুঝতে হবে যে এখানে বিক্রয় ফেরত কোনটা, ডেবিট পাশেও আছে ক্রেডিট পাশেও আছে। ডেবিট পাশে যেটা দেওয়া থাকবে সেটা হবে তোমার বিক্রয় বাট্টা বা বিক্রয়ের উপর বাট্টা, এটা তোমরা লিখবা, এটা বাদ দেবে। দেওয়ার পরে যে ফিগার আসবে এটা আমরা তৃতীয় নম্বর ধরে। এই হলো আমাদের মোট বিক্রয়। আমি মোট বিক্রয় কীভাবে বের করতে হয় এটা আমি তোমাকে লিখি। এই যে বিক্রয় এবং অলিখিত বিক্রয়, এই অলিখিত বিক্রয় এন্ট্রিটা এটা সাধারণত রেওয়া মিলের নিচে সমন্বয়ে দেওয়া থাকে। এটা আমরা যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে পোস্টিং দিব, লিখবো, এখানে আমরা লিখবো এইভাবে টোটাল করা। এরপরে রেওয়া মিলের ভিতরে বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত, বিক্রয় ফেরত লেখা থাকে, কোনো কোনো ক্ষেত্রে আন্তঃফেরত লেখা থাকে, কোনো কোনো ক্ষেত্রে শুধু ফেরত লেখা থাকে। শুধু ফেরত লেখা থাকলে তোমরা কীভাবে লিখবে এটা অলরেডি তোমাদেরকে বলা হচ্ছে। সেটা হলো ডেবিট পাশে যে ফিগার দেওয়া থাকবে সেটাই হবে ফেরত। আর আন্তঃফেরত অথবা বিক্রয় ফেরত দেওয়া থাকলে তোমরা সহজে বুঝতেই পারো। এরপরে লিখবা বিক্রয় ফেরত, যদি থাকে, না থাকলে লেখার কোনো প্রয়োজন নেই। বিক্রয় ফেরত অনেক সময় কারবারি বাট্টা অথবা বিক্রির উপর বাট্টা সমন্বয় দেওয়া থাকে, রেওয়া মিলের ভিতরে দেওয়া থাকে, এটাও রেওয়া মিলের ডেবিট কলামে থাকবে। ওই টাকাটাও তোমরা যদি থাকে লিখবা, না থাকলে লেখার কোনো প্রয়োজন নেই। এই হলো আমাদের নেট বিক্রয়। অনেক সময় পরীক্ষা প্রশ্নের মধ্যে ক খ গ মধ্যে তিনটা পোর্শন থাকে, একটা প্রশ্নের মধ্যে তিনটা অংশ থাকে। তোমরা প্রথম অংশটা সাধারণত অনেক সময় বিভিন্ন দেখা থাকে নেট বিক্রয় নির্ণয় করো, তখন তুমি ঠিক এইভাবেই নেট বিক্রয়টা নির্ণয় করে নেবে। তো হয়ে গেল নেট বিক্রয়। এরপরে আমরা বের করবো মোট বিক্রয়। এটাও অনেক সময় দেওয়া থাকে পরীক্ষায়, প্রশ্নের মধ্যে অনেক সময় ক নম্বরে লেখা থাকতে পারে যে মোট অথবা নেট ক্রয় নির্ণয় করো। তা নেট ক্রয় নির্ণয় করলে আমরা করে নিতে পারবো। এরপরে কোনো কোনো ক্ষেত্রে, আচ্ছা এটা আমরা পরে বলতেছি, কোনো কোনো ক্ষেত্রে এইভাবে আলাদা লেখা থাকে। আমরা নেট বিক্রয়টা দেখালাম, এখন নেট ক্রয় কীভাবে বের করতে হয় সেটা আমরা এখন আলোচনা করব।
আচ্ছা, ব্ল্যাকবোর্ডে যাওয়ার আগে আমরা নিট করে কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে, কীভাবে লিখতে হবে, এ ব্যাপারে আমরা একটু আলোচনা করি। নিট ক্রয় লেখার সময় আমরা প্রথমে লিখব ক্রয়। ক্রয় লিখে ক্রয়ের সাথে কিছু কিছু এন্ট্রি অর্থাৎ কিছু কিছু দফা আছে, এগুলো আমরা ক্রয়ের সাথে যোগ করব। আর কিছু এন্ট্রি আছে যেগুলো ক্রয় থেকে আমরা বিয়োগ করব। যোগ করার এন্ট্রিগুলো আমরা প্রথমে লিখে নিব যদি থাকে। তো ক্রয় লিখে আমরা লিখব যোগের এন্ট্রি সাধারণত কম থাকে। যখন আমরা যেরকম বিক্রয়ের মধ্যে অলিখিত বিক্রয় লিখছি, লিখে যোগ করছি, ক্রয়ের ক্ষেত্রেও সমন্বয়ে অনেক সময় এরকম লেখা থাকে, অর্থাৎ লেখা থাকে অলিখিত ক্রয়, অথবা অনেক সময় এরকম লেখা থাকে ধারে ক্রয়, সমন্বয়ে লেখা থাকে। তাহলে যদি ওইরকম লেখা থাকে সমন্বয়ের মধ্যে, তো আমরা ক্রয় লিখে লিখবো আমরা অলিখিত ক্রয় অথবা ধারে ক্রয়, যদি লেখা থাকে আমরা এটা লিখবো। লিখে আমরা যোগ করব। যোগ করার পরে যেটা হবে সেটা থেকে বাদ দেব। বাদ দেওয়ার যে এন্ট্রিগুলো আছে সেইগুলোর মধ্যে থাকে ওই যে বিক্রয়ের মধ্যে যেরকম ছিল বিক্রয় ফেরত, ঠিক ক্রয় থেকেও আমরা ক্রয় ফেরত বাদ দেব। অনেক সময় ক্রয় ফেরত লেখা থাকে, রেওয়া মিলের ভিতরেই ক্রেডিট পাশে দেওয়া থাকবে ফিগার ক্রয় ফেরত। কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকে শুধু ফেরত। যদি শুধু ফেরত লেখা থাকে তাহলে রেওয়া মিলের ক্রেডিট পাশে যে ফিগার দেওয়া থাকবে এটাকে আমরা ক্রয় ফেরত ধরে নিব। কোনো কোনো সময় বহি ফেরত লেখা থাকে। ক্রয় ফেরত অথবা বহি ফেরত যদি লেখা থাকে তাহলে তো বোঝা সহজ। আর শুধু ফেরত লিখলে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে যে কোন ফিগার, অর্থাৎ রেওয়া মিলের কোন দিকে, ডেবিট দিকের না ক্রেডিট দিকের ফিগারটা তোমরা এখানে বসাবা, এই ব্যাপারে তোমাদের একটু চিন্তা করতে হবে। রেওয়া মিলে ক্রেডিট পাশে যে ফিগার দেওয়া থাকবে সেটা তোমরা বাদ দেবে। এখানে অনেক সময় তোমাদের একটা কনফিউশন, মানে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারো যে ডেবিটেডটা নিব না ক্রেডিটেডটা নিব, মানে একটা হেসিটেশন তোমাদের আসতে পারে। এই ক্ষেত্রে তোমরা একটু সহজে মনে রাখার জন্য একটা কৌশল আমি বলছি, সেটা হলো বিয়োগ করার সময় তার বিপরীত এন্ট্রি নিতে হয়। যেমন মনে করো ক্রয়তে ডেবিট পাশে রেওয়া বিলে দেওয়া থাকে। এখন তুমি যখন এটা থেকে রেওয়া বিলের অর্থাৎ ক্রয় থেকে কোনো কিছু এন্ট্রি বাদ দিবা, এটা তার বিপরীত দিকের এন্ট্রিটা হবে, অর্থাৎ ক্রেডিট পাশে এন্ট্রিটা হবে। তাহলে ক্রয় ডেবিট, ক্রয় ফেরত অবশ্যই ক্রেডিট হবে। যেমন আগে বিক্রয় ক্রেডিট দিকে ফিগার ছিল রেওয়া মিলে, তোমরা ডেবিট দিকের ফিগারগুলো তার থেকে বিয়োগ করছো। ঠিক তত ক্রয়ের ক্ষেত্রেও তোমরা ডেবিট পাশে ক্রেডিট পাশে এন্ট্রিগুলো ক্রয় থেকে বাদ দেবে। তো আমরা প্রথম কি বলছিলাম যে ক্রয় যোগ অলিখিত ক্রয়, এখন লিখতেছে বাদ বিক্রয় ফেরত অথবা বহি ফেরত অথবা ফেরত। লেখার পরে আমরা যে ফিগার বের হবে সেখান থেকে আমরা অনেক সময় এটা রেওয়া মিলের ভিতরে থাকে লেখা থাকে, এটা কারবারি বারটা লেখা থাকে অথবা ক্রয়ের উপর বারটাও লেখা থাকে, যেটা আমরা ওই বিক্রয়ের সাথে আমরা সমন্বয় করছি। এটা রেওয়া মিলের ভিতরেই দেওয়া থাকে, কারবারি বারটাও লেখা থাকে অথবা ক্রয়ের উপর বারটা। ক্রয়ের উপর বারটা লেখা থাকলে তো সহজেই তোমরা বুঝতে পারবা, তোমরা ক্রয় থেকে বার দিয়ে দিবা। আর যদি কারবারি বারটা লেখা থাকে তখন তোমাদের এখানে একটু চিন্তা করতে হবে যে কোন দিকের এন্ট্রিটা তোমরা বসাবা। এখানে তোমরা ক্রেডিট পাশে যে এন্ট্রিটা থাকে ফিগার থাকবে সেটা ক্রয় থেকে বাদ দেবে। বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা থেকে আরও এন্ট্রি থাকে, যেমন অনেক সময় লেখা থাকে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন এটা রেওয়া মিলের নিচে অর্থাৎ সমন্বয়ে লেখা থাকে। পণ্য উত্তোলন শুধু লেখা থাকতে পারে পণ্য উত্তোলন, অথবা কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকতে পারে মালিক কর্তৃক পণ্য উত্তোলন যা হিসাবভুক্ত হয় না, এরকম ভাষা লেখা থাকতে পারে। অর্থাৎ সমন্বয়ে
যেভাবেই লেখা থাক না কেন, যদি পণ্য উত্তোলন লেখা থাকে তো তোমরা ওইটা ওই পণ্য ক্রয় থেকে বাদ দিবে। এরপর আরেকটা এন্ট্রি থাকতে পারে, সেটা হলো পণ্য বিতরণ। এটা সমন্বয়ে থাকে। তো সমন্বয়ে যদি পণ্য বিতরণ দেওয়া থাকে, অনেক সময় বিক্রয়ের বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ কথাটা লেখা থাকে। শুধু পণ্য বিতরণ অথবা বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ কথাটা লেখা থাকে, যেভাবে লেখা থাক ওইটাও তোমরা ওই ক্রয় থেকে বাদ দেবে। বাদ দেওয়ার পর যে ফিগার থাকবে এটা তোমরা আউটার কলমে লিখবে, অর্থাৎ যে ফিগার থাকবে সেটাই হবে নিট ক্রয়। আমি এখন তোমাদেরকে নিট ক্রয়টা কীভাবে লিখবো এটা ব্ল্যাকবোর্ডে একটা চক আকারে লিখে দেখাচ্ছি। ক্রয় যদি অলিখিত ক্রয় অথবা ধারে ক্রয় সমন্বয়ে লেখা থাকে, যেটা হিসাবভুক্ত হয় নাই। আর সমন্বয়ে মনে রাখবা, সমন্বয়ে যেটা লিখে থাকে এগুলো আসলে হিসাবভুক্ত হয় নাই। হিসাবভুক্ত যদি হয়ে যেত তাহলে এটা রেওয়া মিলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যেত। যেহেতু এটা সমন্বয়ে লেখা আছে, এটাই ধরে নিতে হবে হিসাবভুক্ত হয়, এটা আমরা বাদ দেব। সাধারণত একটাই ভাত থাকে, এভাবে সাধারণত একটা এন্ট্রি থাকে সাধারণত বাদ দেওয়ার মতো, যোগ করার মতো। এরপরে আমরা লিখব বাদের, অর্থাৎ বিয়োগ করার যে এন্ট্রিগুলো থাকে, বিয়োগ করার এন্ট্রিগুলো আমরা যোগ করার এন্ট্রিগুলো লেখার পরে আমরা বিয়োগ করার এন্ট্রিগুলো লিখব। তবে যদি থাকে তো লিখবা, না থাকলে লেখার কোনো প্রয়োজন নেই। ক্রয় ফেরত। এই ক্রয় ফেরতের আরও নাম থাকতে পারে, যেমন বহি ফেরত, শুধু বা ফেরত, এরকম লেখা থাকতে পারে। লেখা থাকলে আমরা ওটা বাদ দেবো। দেওয়ার পরে আরেকটা থাকে, এরপরে যেটা আমরা আরেকটা থাকতে পারে সেটা, এরপরে যে এন্ট্রিটা থাকবে সেটা হলো পণ্য উত্তোলন। পণ্য উত্তোলনটাও সমন্বয়ে থাকে, এটা আমরা বাদ দেব। পণ্য উত্তোলন বাদ দেওয়ার পর অনেক সময় সমন্বয়ের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বিতরণ বা শুধু পণ্য বিতরণ লেখা থাকে, আমরা ওইটা বাদ দেব। এখানে আমরা যে এন্ট্রিগুলো লিখছি সমন্বয় একই অঙ্কের মধ্যে সবগুলো থাকবে এরকম না, হয়তো ক্রয় ফেরত থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পণ্য উত্তোলন থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পণ্য বিতরণ থাকতে পারে। সবগুলি একই অঙ্কের ভিতরে থাকবে এমন না, নাও থাকতে পারে। যদি সবগুলো থাকে তো লিখবো, না থাকলে যেগুলো থাকে সেগুলো লিখবো। এরপরে যে ফিগারটা বের হবে, পণ্য ক্রয় থেকে অলিখিত ক্রয় যোগ করার পর, ক্রয় ফেরত বাদ দেওয়ার পর, পণ্য উত্তোলন বাদ দেওয়ার পর, পণ্য বিতরণ, যে টোটাল ফিগার যেটা বের হবে সেটি হবে নিট ক্রয়।
এই হলো আমাদের প্রথম আমরা বের করলাম কি নিট বিক্রয়, এটা হলো নিট ক্রয়। এখন আরেকটা ধাপ যেটা ক নম্বরে লেখা থাকে, অনেক সময় খ নম্বরেও লেখা থাকে, সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমরা নির্ণয় করব। তো তোমরা পণ্য মোট নিট বিক্রয়, নিট ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, এই বিষয়গুলো যদি তোমাদের জানা থাকে, যে নিট লাভ বা মোট লাভ অথবা মোট মুনাফা বের করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এখন আমরা আলোচনা করব বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়। তোমাদের প্রশ্নে যে তিনটা অংশ থাকে, পোর্শন থাকে, তিনটা পোর্শনের ক নম্বরে কোনো সময় লেখা থাকে নিট বিক্রয় নির্ণয় করো, কোনো সময় লেখা থাকে নিট ক্রয় নির্ণয় করো, কোনো সময় থাকতে পারে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। কারণ বিক্রিত পণ্যের ব্যয় তোমরা কীভাবে নির্ণয় করবা, এই ব্যাপারে আমরা প্রথমে ব্ল্যাকবোর্ডে যাওয়ার আগে আমরা কিছু আলোচনা করি, এরপরে তোমাদেরকে আমরা চোখটা দেখাচ্ছি। বিক্রিত পণ্যের ব্যয় প্রথম তো আমরা লিখছিলাম নিট বিক্রয়, এরপরে আমরা লিখছি নিট ক্রয়। এখন নিট ক্রয়ের সাথে আরও কিছু কিছু বিষয় অন্তর্ভুক্ত হবে। নিট ক্রয় যেগুলো লিখছি সেটার সাথে আরও কয়েকটা বিষয় তার সাথে আমরা অন্তর্ভুক্ত করব। তো নিট ক্রয়, নিট বিক্রয় লিখছিলাম, এরপরে আমরা লিখব বিক্রিত পণ্যের ব্যয়ের শিরোনাম লিখে আমরা লিখব, নিচে লিখব প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য এটা রেওয়াবিলের ভিতরে দেওয়া থাকে, তা আমরা এটা লিখব। সাধারণত প্রারম্ভিক মজুত পণ্যের উপর কোনো সমন্বয় থাকে না, তবে যদি থাকে আর কি, অনেক সময় থাকতে পারে, সেটার মধ্যে থাকতে পারে ওই মণিহারি লেখা থাকতে পারে, যদি থাকে আর কি, তোমরা এটা বিয়োগ করে দিবা যে লেখা থাকতে পারে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে মণিহারি অন্তর্ভুক্ত, সমন্বয় লেখা থাকতে পারে যে মণিহারি অন্তর্ভুক্ত আছে। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে সমন্বয় লেখা থাকবে এভাবে যে মণিহারি এত টাকা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে অন্তর্ভুক্ত আছে। যদি এরকম লেখা থাকে তাহলে এটা বাদ দেবা, আর না থাকলে দরকার নেই। তো আমরা যেটা বলতেছি প্রারম্ভিক মজুত পণ্য, এটা দ্বিতীয় নম্বর ঘরে আমরা লিখব। তাহলে এরপরে লিখবো আবার আমরা যে নিট ক্রয় নির্ণয় করছিলাম, সেই নিট ক্রয় আমরা দ্বিতীয় নম্বর ঘরে লিখব। এরপরে আমরা লিখব কতগুলি প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলো আমরা লিখে দিব। প্রত্যক্ষ খরচ কাকে বলে একটু ধারণা দেওয়া চাই। প্রত্যক্ষ খরচ হলো পণ্য উৎপাদন অথবা পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেগুলো সরাসরি প্রভাব বিস্তার করে, অর্থাৎ পণ্য ক্রয়ের সাথে যেগুলি সম্পর্কযুক্ত, এই খরচগুলিকে আমরা ক্রয়ের সাথে অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করে নিব। পণ্য ক্রয়ের সাথে যেগুলো সম্পর্কযুক্ত, কী কী খরচ সম্পর্কযুক্ত আছে ক্রয়ের সাথে, যেমন মনে করো তুমি মাল কিনছো, মাল কেনার পরে এই মালকে নিজের দোকানে অথবা গোদামে আনা পর্যন্ত যতগুলো খরচ সংগঠিত হবে, সম্পাদিত হবে, সবগুলো খরচ কি বলা হয় প্রত্যক্ষ খরচ। কি কি খরচ হইতে পারে? মাল কেনা হলো, এখন মাল কিনে এটাকে লোড করার জন্য, গাড়িতে লোড আনলোড করার জন্য অর্থাৎ গাড়িতে ওঠানোর জন্য কুলি খরচের প্রয়োজন। তো কুলি খরচ এটাকে আমরা বলি মজুরি, এটা আসবে। এরপরে আর কি দরকার, অর্থাৎ গাড়ি দিয়ে যে মাল তুমি তোমার গোদামে অথবা তোমার দোকানে নিয়ে আসবা, এটাকে বলা হয় পরিবহন, এটা আমরা লিখব। আর কি খরচ হইতে পারে, যে অনেক সময় বিদেশ থেকে মাল আনলে অর্থাৎ মাল আমদানি করলে পোর্টে অর্থাৎ জাহাজ থেকে মাল খালাস করার আগে যে ডেকে যে মাল রাখতে হয় সেখানে একটা ভাড়া দিতে হয়, সেটাকে বলা হয় ডক চার্জ। জাহাজ থেকে মাল ওঠানোর পরে সেখান থেকে একটা ভাড়া কেটে দেয় তারা, সেটাকে বলে ডক চার্জ, সেটাও অন্তর্ভুক্ত হবে, এটাও ক্রয়ের সাথে সম্পর্কযুক্ত। আর কি হইতে পারে, যদি উৎপাদনশীল প্রতিষ্ঠান হয় সেটা, তাহলে এক্ষেত্রে জ্বালানি খরচটাও আসবে। জ্বালানি খরচের মধ্যে আছে কয়লা, গ্যাস, তেল। এখন আমি তোমাদেরকে এতক্ষণ যেগুলো হিসাব বিজ্ঞানের
ওই আর্থিক অবস্থা বিবরণী, বিষয়দায় বিবরণী তৈরি করার জন্য যে বিষয়গুলো বর্ণনা করলাম সংক্ষিপ্তভাবে, এটি এখন আমরা ব্ল্যাকবোর্ডে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো আমরা শিরোনামটা লিখে নিলাম বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে এন্ট্রিটা অন্তর্ভুক্ত হবে সেটা হবে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক পণ্য সাধারণত এর মধ্যে কোনো সময় থাকে না, এই জন্য আমরা এটা দ্বিতীয় ধাপে আমরা লিখলাম। এরপরে আমরা ওই যে নিট করে লিখছিলাম আমরা সেটা লিখব। নিট করে লেখা হয়ে এলো। এখন নিট করের সাথে যে এন্ট্রিগুলো বসবে সেটা আমরা দেখাচ্ছি। এরপরে নিট করার পরে বসবে মজুরি। মজুরির সাথে যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, যদি বকেয়া থাকে যোগ হবে, আর যদি অগ্রিম থাকে বিয়োগ হবে। এরপরে ওই যে টোটাল ফিগার নাম্বার এটা আমরা আউটার কলামে লিখব। মজুরি, এরপরে আছে পরিবহন, পরিবহনের সাথেও সমন্বয় থাকে, বকেয়া অগ্রিমও থাকতে পারে। তাহলে যদি থাকে মজুরির সাথে আমরা যেভাবে সমন্বয় করলাম ঠিক সেভাবেই আমরা এখানে একটু সমন্বয় করে নিব। আর সমন্বয় না থাকলে সরাসরি আমরা এন্ট্রিগুলো আউটার কলামে লিখে দেব। শুল্ক, শুল্ক এটাকে আমদানি শুল্ক লেখা থাকে, এটাও আমরা লিখে নেব, কারণ এটার মধ্যে সাধারণত সমন্বয় থাকে না। জাহাজ ভাড়া, ওইটার সাথেও সাধারণত সমন্বয় থাকে না, এটা আমরা সরাসরি লিখে নিব। জ্বালানি খরচ, এটার সাথে অনেক সময় বকেয়া লেখা থাকতে পারে, ওইটা আমরা লিখে নিব। জ্বালানি খরচটাকে আবার ভিন্নভাবে লেখা থাকতে পারে, তেল, গ্যাস, বিদ্যুৎ অথবা কয়লা ও পানি এরকম লেখা থাকতে পারে, এটা জ্বালানি খরচ। ডক চার্জ লেখা থাকতে পারে, এটার সাথেও সাধারণত সমন্বয় থাকে না, আমি লিখব। এরপরে আমরা সবগুলিকে টোটাল করব। টোটাল করার পরে যা হবে যেটা যা সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর যা থাকবে সেটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। তা আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করলাম। তো আজকে আমরা
মোট মুনাফা নির্ণয় করার যে 3টা ধাপ আছে এইগুলি আমরা আলাদাভাবে আমরা দেখালাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পুরা ছক অর্থাৎ মোট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা দেখাবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়গুলি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে তোমরা বাকি বিষয়গুলি বুঝে নিবা। আমি আশা করি বিষয়গুলি যদি তোমরা বাসায় একটু চর্চা করো, একটু মনোযোগের সাথে দেখো, তাহলে তোমাদের জন্য এই বিষয়টা একেবারে সহজ হবে। আর হিসাব বিজ্ঞান কোনো কঠিন বিষয় না, শুধু অলসতার কারণে এটা কঠিন হয়ে যায়। তোমরা যদি একটু এর মধ্যে একটু চর্চা করো তাহলে একদম ইজি হবে। আর এটা মুখস্থ করার জন্য তোমাদের চোখ বন্ধ করে মুখস্থ করবা এরকম না, তোমরা কয়েকবার খাতায় লিখবা, প্র্যাকটিস করবা, দেখবা এটা মুখস্থ হয়ে গেছে। আর এটাকে আয়ত্ত করার একটা কৌশল হলো তোমরা বাসায় কয়েকটা অনুশীলনী বারবার করবা, দেখবা যে এটা তোমাদের জন্য একেবারে সহজ হয়ে গেছে, তোমরা অঙ্কগুলি পারবা ইনশাল্লাহ। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। এই করোনা পরিস্থিতি তোমরা ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনার প্রতি অবসর সময়টা যেটা আছে এটা তোমরা কাজে লাগাও, দেখবা ইনশাল্লাহ পরবর্তীতে তোমরা ভালো করতে পারবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি।